দেখেন এইখানে তো আমাদের নেগেটিভ সাইড অনেক আছে বলতে গেলে, কিন্তু পজিটিভ সাইডটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে যে আপনি যদি জার্মানির কথা চিন্তা করেন, সেখানে হচ্ছে 13 ইয়ার্স অফ এডুকেশন চাচ্ছে। তো আমরা যেহেতু ডিপ্লোমা থেকে আসছি, তো আমাদের 3 বছরের একটা আলটিমেটলি ব্যাকগ্রাউন্ড আছে, অথরাইজড, ঠিক আছে। তো তারপরে এইখানে যদি আপনি হাঙ্গেরির কথা চিন্তা করেন, যে এইসব কান্ট্রিতে ডিপ্লোমা অ্যালাউ করে, সেখানে হচ্ছে আপনি এসএসসির পরে যখন ডিপ্লোমাটা শেষ করবেন, আপনার এসএসসি সার্টিফিকেটটা এখানে অনেকটা ভেরি করে। তো পাশাপাশি আমি সাবজেক্ট অ্যাসোসিয়েট যখন আমি একটা সার্টিফিকেট সাবমিট করব, তো সেইটাতে আসলে অনেক ভালো একটা বেনিফিট আসে। যেমন ধরেন আমি ফিজিওথেরাপির ডিপ্লোমা করলাম, এটার উপরে আমার ফিল্ড ওয়ার্ক আছে, ফিল্ড লেভেলের এক্সপিরিয়েন্স আছে, প্লাস আমি হচ্ছে এটার উপরে ব্যাচেলার করতে চাচ্ছি। তো বাইরে ইউনিভার্সিটি বা প্রফেসররা আসলে এইগুলোই দেখেন যে আমি সাবজেক্ট পড়তে যাচ্ছি, ওইটা সম্পর্কে আমার কতটুকু নলেজ আছে, বা আমি ফিল্ড লেভেলে কাজ করেছি কিনা, বা এইটা একটা ভালো প্লাস পয়েন্ট হিসেবে ভ্যারি করে। তার মানে ডিপ্লোমার যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাই আপনার ব্যাচেলরের ওই সাবজেক্ট পাওয়াতে অনেকটা হেল্প করতেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করেছেন, আপনার ক্যাম্পাস কোনটা যেন? আমি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি 2018-19 সেশনের 9ম ব্যাচের একজন ফিজিওথেরাপি স্টুডেন্ট। কোন আইএসটি? বরিশাল আইএসটি। হ্যাঁ। আচ্ছা, সেখানে তো আরো অন্যান্য ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ। সেই ডিপার্টমেন্টগুলোরও সাবজেক্ট কি পাওয়া যাইতে পারে ইউরোপে যারা ডিপ্লোমা নিচ্ছে? যেমন ল্যাবরেটরি মেডিসিন বা রেডিওলজি অ্যান্ড ইমেজিং। হ্যাঁ, আমি বিশ্বাস করি অবশ্যই সম্ভব, কিন্তু যেহেতু আমি ওইটা নিয়ে রিসার্চ করি নাই, আমার থরলি নলেজ ওইখানে নাই। আমি ফিজিওথেরাপি নিয়ে বলতে পারবো। আপনি শুধুমাত্র ফিজিওথেরাপিগুলোই খুঁজে বের করার চেষ্টা করছেন যে কোন কোন দেশে ডিপ্লোমা থেকে ফিজিওথেরাপি নিচ্ছে। আচ্ছা, আপনি মোট কতগুলো ইউনিভার্সিটিতে আবেদন করছিলেন এবং রিজেকশনের পরিমাণটা আসলে কেমন? রিজেকশনের পরিমাণ বলতে গেলে আমার জার্নিটা শুরু হয় 26শে মে 2022 থেকে। আচ্ছা। তো তখন থেকে আমার ফ্যামিলি বলে যে তুমি বাইরে থেকে স্টাডি করো। তো ওইখান থেকে আমার হয় কি, আমার রিলেটিভ হচ্ছে ইউকে থাকে। তো ওইখান থেকে আমাদের ওই যে সিলেট আইএসটির এক ভাইকে দেখছিলাম, উনি লন্ডনের সাউথ ব্যাংকে পড়াশোনা করতো। তো ওইখান থেকে আসলে ইন্সপিরেশনটা আসে যে আসলে আমিও পড়াশোনা করবো বাইরে গিয়ে। কিন্তু আমার হচ্ছে এক্সাইটমেন্টটা এতটাই বেশি ছিল যে আমি হচ্ছে তড়িঘড়ি করে আইএলস দিয়ে ফেলি, যার কারণে আইএলসটা হচ্ছে রিকোয়ারমেন্টস মিট করে না। স্কোর কত ছিল? ইউকেবিএ 6 ছিল ওভারঅল। তো সেই ক্ষেত্রে আমি করলে 6.5 আসতো, বাট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ওরা চাচ্ছে 7 বা 7 প্লাস ওদের হচ্ছে 7 বা 7 এর প্লাস থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি ফিজিওথেরাপি সাবজেক্টটাই পাইতেন? হ্যাঁ, আমি ফিজিও সাবজেক্ট পাইতাম। হ্যাঁ, ইউকেতে। কিন্তু এইখানে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে যে আপনি যদি টিউশন ফিটা একটু লক্ষ্য করেন, এটা সবচেয়ে বড় ইস্যু। কারণ হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার হচ্ছে পার্ট টাইম জব করে অনেকটাই কভার করার দরকার হয়। তো সেই ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে ওখানে 25,000 পাউন্ড থেকে 26,000 পাউন্ড, তো আমি এমন ইউনিভার্সিটি দেখছি সেখানে 27,000 পাউন্ড, যেটা যদি 155 দিয়ে করি তাহলে 41 লাখ ভাড়া মানে ক্রস করে, ঠিক আছে। তো সেইখান থেকে আপনি যদি দেখেন এটা অনেকটাই আনবিয়ারেবল, তো অনেক কঠিন। তো সেইখান থেকে আমি আসলে ওরকম কান্ট্রিতে অ্যাপ্লাই করি না যে অ্যাপ্লাই হয়েছে রিজেক্ট সেরকম না। আমি জাস্ট থরলি রিসার্চ করছি, ইউনিভার্সিটি মেইল করছি, আমার যে ডকুমেন্ট ছিল ওটা পিডিএফ করে তাদের কাছে আমি সফট কপিটা পাঠাইছি, এটা অ্যাপ্লিকেবল কিনা। তো এইখানে ডিপ্লোমা মানে আপনি জানেন না যে ডিপ্লোমা হোল্ডার তারা নিবে কিনা, তারপরেও আপনি ডকুমেন্টগুলো তাদেরকে পাঠাইছেন যে আসলে আমাকে তারা নিবে কিনা। হ্যাঁ, তো এখানে আমি যদি ইন্টার ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারতাম তাহলে হচ্ছে আমি ইজিলি অ্যাপ্লাই করে বসে থাকতে পারতাম যে আমার ইন্টারভিউর জন্য ডাকবে, না হলে আমাকে ডিসিশন দিবে। যেহেতু আমি ডিপ্লোমারা অ্যাকসেপ্ট করবে কিনা এটা সবচেয়ে বড় ইস্যু। প্রথমে আমাকে জানতে হচ্ছে অ্যাকসেপ্ট করবে কিনা, তারপরে অ্যাপ্লাই করব। কারণ আপনি যদি ইউকে আউট অফ কস্ট অ্যাপ্লিকেশন ফিটা যদি ধরেন, কিন্তু আপনি যদি ইউরোপের কান্ট্রিগুলো ধরেন, যেমন ধরেন লিথুনিয়া যদি ধরেন, হাঙ্গেরি যদি ধরেন, সেনজেন কান্ট্রিগুলো ধরেন, আপনার অ্যাপ্লিকেশনে ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে। আমি খুব ভালো না, মানে 20 থেকে 25,000 টাকার মতো চলে যাবে মানে প্রতিটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য। কতগুলো অ্যাপ্লিকেশন করছেন? অ্যাপ্লিকেশন বলতে আমি একটা ইনস্টিটিউটেই খুঁজে পাইছি, আমি আমার ডকুমেন্টস ওদের কাছে সেন্ড করছি, সেন্ড করার পর ওরা বলছে, ওরা যখন গ্রিন সিগন্যাল দিয়েছে তারপর আমি মাত্র ওই একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, আর কোথাও না। আপনি বিদেশে যাওয়ার এই সিদ্ধান্তটা কেন নিলেন বা কার থেকে ইন্সপায়ার হইলেন? আপনি আইএলটিএস দিছেন, এটা কি থার্ড ইয়ারের রেজাল্ট হওয়ার পরে নাকি আগে? আসলে কেন? হ্যাঁ, ইউরোপে কেন সেটা অস্ট্রেলিয়া, আমেরিকা বা আমরা অনেক দেখছি যে চায়নাতে পড়তে যায় বিশেষ করে। আমার মনে হয় চায়নাতে টাকা থাকলে যাওয়াটা খুব বেশি কঠিন না, গিয়ে পড়ে আসা যায়। ইউরোপ বা আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যাওয়া কিন্তু অনেক কঠিন। সেক্ষেত্রে আসলে আপনি ইউরোপ কেন সিলেক্ট করছেন? আচ্ছা, আপনার প্রথম কোশ্চেনটা আসি যে আমি কেন ডিসিশনটা নিলাম। আমার অন্য স্টুডেন্টদের মতো ইচ্ছা ছিল যে বাংলাদেশ থেকে ভালো একটা রিপিউটেড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার কমপ্লিট করে দেশেই থাকি। বাট একটা জিনিস আমাকে খুবই ইমোশনাল থেকে নাড়া দেয়, এটা আমি জানি না বলা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা, তারপরও বলি। বিষয়টা হচ্ছে এমন
তো আমি নাম মেনশন করতে চাচ্ছি না। আমি তার চেম্বার একদম ফার্নিচার টু ডিজাইন একদম নিজে নিজে মানে একদম তাদের কর্পোরেট করে একটা ডিজাইন করছি, একদম নিজে নিজে সব কিছু করতাম, নিজের ভাইবেই করতাম। কিন্তু ইন্ড অফ দ্য ডে আমি দেখতেছি যে আমি ওরকম রেসপেক্ট পাইতেছি না। আমি রেসপেক্ট পাইতেছি না বলতে একজন টেকনিশিয়ান, হ্যাঁ হ্যাঁ বৈষম্যটা তো থাকবেই, কিন্তু আমি তার বাইরে গিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একজন টেকনিশিয়ান যাকে রিসেপশনিস্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, সে আমার কাজ করতেছে, আমি তাকে শিখাই দিতেছি, সে আমাকে স্যালারি দিচ্ছে না, ইটস ফাইন, বাট সে আমার থেকে বেশি স্যালারি দিচ্ছে টেকনিশিয়ানকে। তো যখন সেই কাজটা করলো, মানে আমার এতটা এক্সপেকটেশন ছিল এটার উপরে, আমার ন্যূনতম তো যে একটা প্রাপ্তি সেটা তো উচিত ছিল। তো যখন দেখলাম যে আমার থেকে একজন টেকনিশিয়ান যাকে সে আমার থেকে শেখে, যাকে সবেমাত্র নিয়োগ দেওয়া হয়েছে, তাকে আমার থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আমি আসলে এটার সাথে করতে পারবো না। আর এরপরে আপনি যদি দেখেন উচ্চশিক্ষার আমাদের সুযোগটাও অনেকটা আমরা রাজনীতির শিকার, সেইখান থেকে আসলে বলতে গেলে আমি দেখতেছি যে খুব বেশি অপশন ছিল না আমাদের হাতে। আর আমি অন্য কান্ট্রিতে কেন নিলাম না, কেন ইউরোপ, সেটা হচ্ছে এটা যে আপনি যদি অন্য কান্ট্রিগুলো দেখেন আর ইউরোপের এডুকেশন স্ট্যান্ডার্ডটা দেখেন, এটা অনেকটা হাই। যেমন আমার ইউনিভার্সিটির কথা যদি বলি, আমার ইউনিভার্সিটি অফ পেক্স, এইটার যে ফ্যাকাল্টি অফ হেলথ সায়েন্স, এটা খুব রিনিউয়েবল ফ্যাকাল্টি, এবং এই ইউনিভার্সিটিটা তৈরি হয় 1367 সালে, ইফ আই এম নট রং। হ্যাঁ, ইউরোপের মানে হাঙ্গেরির মধ্যে ফার্স্ট, সেন্ট্রাল ইউরোপের মধ্যে ফোর্থ, অ্যাজ পার অ্যাজ আই নো। এরপর এটা রিপুটেড আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। আপনি যদি দেখেন ডিপ্লোমা করার পর আমরা কিন্তু পাবলিকের নামও মুখে নিতে পারবো না ব্যাচেলার করার জন্য। তো সেইখান থেকে আমার যে রিকোয়ারমেন্টস আছে খুব হাই না, তারপর আমি যে চান্স পাইতেছি বা আমি সেখানে করতে পারতেছি, ঠিক আছে, এটা আমি মনে করি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আবেদন করার জন্য কি কি পেপারসের প্রয়োজন হচ্ছে? তো এই ক্ষেত্রে যারা বিদেশে যাবেন আমি তাদের বলবো একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিতে, সেটা হচ্ছে যে আপনাদের সব ডকুমেন্টসের নামগুলো ঠিক আছে কিনা, বিশেষ করে বাবার নাম, মায়ের নাম, হ্যাঁ, নিজের নাম। নাম ভুল থাকলে আসলে কি সমস্যা হয়? নাম ভুল থাকলে হবে কি, ওরা বিশ্বাস করে যে দেখা যায় যে মায়ের নামের কথা যদি বলি, দেখা যায় মায়ের আইডি কার্ডে এক ধরনের নাম আছে কিন্তু সার্টিফিকেটের নামটা একটু চেঞ্জ হয়ে আসছে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা? বা বাবার নামের ক্ষেত্রে একটু অমিল হলে? না, একটু অমিল হলে কোনো প্রবলেম হবে না। আমার নামে আমার পাসপোর্টে হচ্ছে জে ছিল, আর আমার সব ডকুমেন্টস আসলে জেড ছিল, জাস্ট একটা ফন্টের সমস্যা। তো এটা হচ্ছে যে আমি কারেকশন করার পরে এটা আমার মানে আমি নজরে আসছে যে আমার এখন একটা মিস্টেক রয়ে গেছে। তো এখন আমার হাতে যে সময় ছিল, ওই সময়ের মধ্যে আসলে সব ডকুমেন্টস কারেকশন করা সম্ভব ছিল না। তো এইটার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে নোটারাইজড করতে পারেন, একটা লয়ার থেকে নোটারাইজড করতে পারেন যে দুইজন পার্সনই সেম, এবং এটার কিছু হলে আমি লায়াবিলিটি নিলাম। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আমি অ্যাম্বাসিতে এটা সাবমিট করেই ভিসা পাইছি। অ্যাম্বাসির জন্য না অ্যাপ্লিকেশনের জন্য? পুরো ব্যাপারটা। আচ্ছা, পুরো ব্যাপারটা যদি শুরু থেকে শুরু করি তাহলে হচ্ছে আপনার ওই যেটা বললাম যে আপনার সব ডকুমেন্টসের নামগুলো ঠিক রাখা লাগবে, প্লাস আপনার পাসপোর্ট রেডি করা লাগবে। এরপরে হচ্ছে আমাদের ফ্যাকাল্টির কথা যদি বলি তাহলে হচ্ছে যে আমাদের দেখেন অনেকে 3 বছরে 3টা মার্কশিট আসে। হ্যাঁ, এটা অনেক কান্ট্রি অ্যাপ্লিকেবল না। আবার যদি আপনি দেখেন যে অনেকে সাবলি নিয়ে 4-5টা 6টা 7টা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক বড় একটা প্রবলেম যে একটা কোর্সের জন্য 7 থেকে 8টা মার্কশিট, তাদের ইভ্যালুয়েট করতেও কষ্ট হয়। আর আপনি যদি আরেকটা বিষয় দেখেন, আমাদের কিন্তু সিজিপিএ নাই বা আমাদের মার্কিং সিস্টেমও নাই, এটা আরেকটা ইস্যু। তো আপনি যখন ওই ডকুমেন্টসগুলা করবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের অনুষদ থেকে একটা ফরওয়ার্ডিং নিয়ে আমি বলবো একটা ট্রান্সক্রিপ্ট আছে, হ্যাঁ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আমার যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের প্রিন্সিপালের মাধ্যমে আবেদন করতে হবে? হ্যাঁ, আপনাদের অফিস রুমে গিয়ে বললেই হবে যে আমি হচ্ছে একটা মেইন ট্রান্সক্রিপ্ট চাচ্ছি। এই যে 4-5টা, এটা আমি চাচ্ছি না, এই 4-5টা সমন্বয় যে একটা মার্কশিট দেওয়া হয় সেই মার্কশিটটা চাচ্ছি। তো সেইখান থেকে ফরওয়ার্ডিং নিয়ে তারা বলে দেবে কি ফর্মালিটিস করা দরকার, সেইটা নিয়ে আপনার হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ মেডিকেল ফ্যাকাল্টিতে আপনি জমা দিতে হবে। তো সেখান থেকে 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে আশা করি আপনারা এটা পেয়ে যাবেন। তো সেইটা খুবই দরকার। আর হচ্ছে যে মেইন সার্টিফিকেটটা, এই দুইটা জিনিস খুবই দরকার। এরপর যদি আমি ডকুমেন্টস অ্যাটেস্টেশনের কথায় আসি, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমরা কিন্তু হেলথ মিনিস্ট্রির আন্ডারে। তো হেলথ মিনিস্ট্রি সিগনেচার করতে চায় না যতক্ষণ পর্যন্ত না এডুকেশন মিনিস্ট্রি সিগনেচার করে। তো এমনও হয়েছে যে সকাল 8টায় গিয়ে লাইনে দাঁড়াইছি, প্রায় 12টার পরে গিয়ে আমার সিরিয়াল আসছে। আমি যখন রুমে গিয়ে আমার পেপারসগুলো দেখাইছি ডিপ্লোমার, তারা বলে দিছে যে এটা সাইন করতে পারবো না, এটা আমাদের না। তো সবার সামনে আসলে বিষয়টা অনেক খারাপ লাগছে। বিষয়টা মানে আমি চাইছিলাম না কোনো দালাল ধরে কাজ করাবো, বাট আপনি হেলথ মিনিস্ট্রিতে ঢুকতে পারবেন না, আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে।
তো সেইখান থেকে দালালরা ঢুকতে পারে, ওদের ভাইয়ার মাধ্যমে ওরা সিগনেচার আইনা দিতে পারে। তো বাধ্য হয়ে আমার এটা আনা লাগছে। তো আপনার হচ্ছে ফরেন মিনিস্ট্রি, সরি, আপনি পেপারস নিয়ে গেলেন, সেখানে কোনো সিগনেচার করলো না, কিন্তু যখন দালালের মাধ্যমে পেপারসটা গেল তখন কি সিগনেচার? হ্যাঁ, এটা হচ্ছে আপনার হেলথ মিনিস্ট্রির জন্য মাস্ট। হেলথ মিনিস্ট্রিতে আপনি ঢুকতে পারবেনই না, আপনার অ্যাপ্রন থাকুক, আপনি ডক্টর হন, ডাজন্ট ম্যাটার। দপ্তর থেকে সিগনেচারটা লাগবে? হ্যাঁ, এটা লাগবে, হেলথ মিনিস্ট্রিতেই লাগবে। আমাদের যে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা যে আছি, ওইখান থেকে তারা একজন, ওনার নামটা সঠিক খেয়াল নাই, এমডি কামাল হোসেন মেবি সামথিং নাম, তো উনিই সিগনেচারটা করে ম্যাক্সিমাম টাইম। তো আপনার হচ্ছে প্রথমে আপনি যদি যে বোর্ড থেকে পড়াশোনা করছেন, এসএসসি, তো মেট্রিক যেই বোর্ড থেকে পড়াশোনা করছেন ওই বোর্ডে গিয়ে আপনি অ্যাটেস্টেশন করতে হবে। বললেই হবে যে আমি অ্যাটেস্টেশন করব। কত কপি করবেন ওটা আপনার উপর ডিপেন্ড করবে। তো সেইখানে গিয়ে অ্যাটেস্টেশন করার পরে আমাদের যে বোর্ড, ইনস্টিটিউট অফ মেডিকেল ফ্যাকাল্টি, এইখানে কোনো অ্যাটেস্টেশন হয় না, এইখানে হয় ভেরিফাইড, ঠিক আছে? তো সেইখানেও আপনার অনুষদে গিয়ে কথা বলতে হবে, গিয়ে কিছু করলে তারপরে হচ্ছে তারা 7 কর্মদিবস পরে আপনার পেপারসগুলো ভেরিফাইড করে দিবে, আমাদের যে হেলথ সেক্রেটারি আছে ওনার সিগনেচার সহ। তা আপনি হচ্ছে এখান থেকে এসএসসির অ্যাটেস্টেশন করতেছেন, এইখান থেকে আপনার ফ্যাকাল্টি থেকে আপনি করতেছেন, আমাদের অ্যাটেস্টেশন যেহেতু হয় না। তারপরে যাবেন আপনি হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির সিগনেচার নিয়ে আপনি যাবেন হচ্ছে হেলথ মিনিস্ট্রিতে গিয়ে তারপরে ফরেন মিনিস্ট্রিতে যখন সিল দিবে তখন আপনার পেপারগুলো ভেরিফাইড হবে, মানে এগুলো অ্যাম্বাসি সাবমিট করার জন্য। এইখানে একটা বিষয় খুবই জানা জরুরি, এইখানে যদি এডুকেশন মিনিস্ট্রি সিগনেচার না করে হেলথ মিনিস্ট্রি করবে না, আর এডুকেশন মিনিস্ট্রি যদি সিগনেচার না করে ফরেন মিনিস্ট্রিও করবে না, ঠিক আছে? প্রথমে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ে, হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে। আর আপনার এটা শুধুমাত্র এমবাসিতে পেপারস দেওয়ার জন্য এই সিগনেচারগুলো লাগতেছে, নাকি আবেদন করার ক্ষেত্রেও এই পেপারসগুলোই লাগবে? এইভাবে আপনি যদি আবেদন করার আগেই করে রাখেন সবচেয়ে বেটার হয়। আর তাহলে হচ্ছে কি আপনার হচ্ছে যে একসাথেই 2টা কাজ হয়ে যাচ্ছে, পরে হ্যাসেল করতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনি যদি ইউরোপে যেতে চান, এই মডিউলটা অনেকটাই সেম, যে আপনার পেপার অ্যাটেস্টেশন লাগবেই। এখন যে দেশেই যাই আমি, হ্যাঁ, ইউরোপে বিশেষ করে, আমি অন্য কান্ট্রিটা স্পেসিফিক বলতে পারবো না, ওরকম ধারণা নাই আমার। ইউরোপে যেহেতু কাজ করছি এটা বলতে পারবো। তো এটা হচ্ছে আপনার মাস্ট, এখানে আমার অ্যাটেস্টেশন লাগবেই। তো এর বাইরে আর কি পেপারস লাগে? আমি বলি, আপনার হচ্ছে যদি অ্যাপ্লিকেশনের জন্য বলি, আপনার যে অফিসিয়াল ডকুমেন্টস, তারপরে হচ্ছে আপনার মেডিকেল কিছু এক্সামিনেশন আছে ওইটা লাগবে, আইএল সার্টিফিকেট থাকলে ওইটা লাগবে, একটা মোটিভেশন লেটার লাগবে, মোটিভটা খুব ক্লিয়ার থাকা লাগবে, ক্লিয়ার কাট। আমি এই সাবজেক্ট বা আপনার এই বিশ্ববিদ্যালয়ে কেন যেতে চাচ্ছি, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার সিভিটা খুব আপডেট থাকা লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সিভিতে কি আপনি যে কাজগুলো করছেন ডিপ্লোমা শেষ করার পরে সেই এক্সপেরিয়েন্সগুলোও দেয়া আছে? আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন ইউরোপিয়ান স্টাইল সিভি, আপনি ওটা অ্যাভেলেবল পেয়ে যাবেন, ঠিক আছে? ওদের যে ফরম্যাটটা, ওদের ফরম্যাটটা পেয়ে, হ্যাঁ, এর বাইরে আহামরি এরকম পেপারস নাই। এরপরে মেডিকেল লাগতে পারে, যেমন হেপাটাইটিস বি, আরও কিছু ভ্যাকসিনেটেড চাইতে পারে, চেস্ট এক্সরে, ডক্টরস ফাইন্ডিং, যেটা রিপোর্ট না, মানে ওই ইটা না, ফিল্মটা না, জাস্ট রিপোর্টটা। হ্যাঁ, রিপোর্টটা, তো ওই রিপোর্টটা হচ্ছে চাইতে পারে।